আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেই জায়গাটাতে শুরুতেই পিছিয়ে থাকি সেটা হচ্ছে যে কেরিয়ার বলতেই যখন আমরা চিন্তা করি আমরা শুধু দেশের মধ্যে চিন্তা করি, আমরা হোল ওয়ার্ল্ডটাকে চিন্তা করি না। বাট আমাদের পাশের ইন্ডিয়া থেকে শুরু করে অন্য কান্ট্রিগুলোর দিকে যদি তাকাই তাহলে তারা কেরিয়ারের প্ল্যানিংটা যখন হিসাব করে তখন তারা আর শুধু দেশের মধ্যে চিন্তা করে না, হোল ওয়ার্ল্ড ওয়াইজ চিন্তা করে যে ওয়ার্ল্ডে কেরিয়ারের অপরচুনিটি কী, সেই অনুযায়ী আমার প্রস্তুতি কী। তো আমার প্রথম যেইটা সাজেশন আমার প্রিয় ছোটো ভাই বোনদের প্রতি সেটা হচ্ছে যে আপনারা দেশের গণ্ডির মধ্যে না বরং ওয়ার্ল্ড পার্সপেক্টিভে চিন্তা করেন যে টোটাল ওয়ার্ল্ডে জব কিংবা কেরিয়ারের অপরচুনিটি কী কী, সেই অনুযায়ী আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। এখন যদি বাংলাদেশ পার্টে আসি, আমরা মোটা দাগে বিসিএস প্লাস গভর্নমেন্ট জব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, হায়ার স্টাডিজ, প্রাইভেট সেক্টর, মোটা দাগে এই 4-5টা বিষয়ের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। তো প্ল্যানিংয়ের জায়গাটা কি হবে এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার প্ল্যানিংয়ের জায়গা যদি থাকে যে আপনি একটা গভর্নমেন্ট জব করবেন, বিসিএস বা আদার্স, তাইলে আপনি আসলে কোন সাবজেক্ট পেয়েছেন আর কোন সাবজেক্ট পান নাই এটা নিয়ে মিনিমাম হেডেক করার কোনোই প্রয়োজন নাই। আপনিও বিসিএস দিতে পারবেন, যিনি উর্দু ফার্সি পালিতে পড়ছেন তিনিও দিতে পারবেন, যিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন নাই তিনিও পারবেন। সো এই হেডেকই টোটালি বাদ। তো আপনার প্ল্যানিংটা কি হবে? আপনার প্ল্যানিংটা হবে জাস্ট আপনি মোটামুটি একটা ভালো রেজাল্ট বলতে যা বোঝায় সেই রেজাল্টটা করবেন, বাকি সময় বিসিএস এবং গভর্নমেন্ট জব নিয়ে পড়াশোনা করবেন। যদি আপনার গভর্নমেন্ট জবই একমাত্র টার্গেট হয়, আপনার এত সিরিয়াস অন্য জায়গায় হয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার টার্গেট হয় যে না আপনি একাডেমি নিয়ে কাজ করবেন, একাডেমিয়াতে থাকবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, রিসার্চার হবেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জোর দিতে বলবো যে আপনারা ফার্স্ট অফ অল রেজাল্টের দিকে এবং প্রথম বর্ষ থেকেই রিসার্চের ওয়ার্কের সাথে যাতে আস্তে আস্তে অ্যাফিলিয়েশন থাকে, তাহলে পরে আপনার এই কেরিয়ারটা ভালো হবে। অর্থাৎ আপনি এখান থেকে অনার্স মাস্টার্স শেষ করার পরে যদি দেশের বাইরে পিএইচডি বা মাস্টার্স করতে যান, তো সেক্ষেত্রে আপনার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নাম্বার 1 হলো আপনার রেজাল্ট, নাম্বার 2 হচ্ছে আপনার পাবলিকেশন বা রিসার্চ। আপনার রেজাল্ট ভালো, পাবলিকেশন নাই, তাইলে দেখা যাবে যে আপনি অ্যাডমিশন পাইছেন কিন্তু ফান্ডিং পান নাই। তো এখন বাইরের কান্ট্রিগুলোতে মানে শিক্ষা ব্যয় এত বেশি যে আপনি অ্যাডমিশন পাইছেন ফান্ডিং পান নাই, আপনার জন্য এটা কন্টিনিউ করা ডিফিকাল্ট। তার মানে যদি এইটা কারো ক্যারিয়ার গোল হয় তাহলে তাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি রেজাল্টের পাশাপাশি এখন থেকেই রিসার্চ এবং পাবলিকেশনের এই কাজগুলোতে জোর দেবেন। এরপরে আমি প্রাইমারিলি একটা বিষয় একটু প্রথম বর্ষের ভাইদেরকে সতর্ক করি, যেটা আমরা এক্সপিরিয়েন্স করে আসছি অলরেডি। প্রিয় ভাই বোনেরা, প্রথম বর্ষে যদি কারো রেজাল্ট খারাপ হয় 90% ক্ষেত্রে সে আর এখান থেকে উঠতে পারে না, তার এই রেজাল্ট খারাপটাই 4 বছর ধরে চলতে থাকে। আবার প্রথম বর্ষে কারো যদি রেজাল্ট ভালো হয় তাহলে 4 বছর ধরেই দেখা যায় যে তার রেজাল্টটা ভালো থাকে, অ্যাটলিস্ট 70-80% কেস এরকমই। তো এজন্য প্রথম বর্ষটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি প্রথম বর্ষের রেজাল্টটা কেমন হয়েছে। এটা যদি কোনো কারণে ফল করে তাহলে খুবই ডিফিকাল্ট এটা পার করানো। কেউ কেউ পারে না বিষয়টা তা না, অনেকেই পারেন, কিন্তু বাস্তবতা হলো এটা। এখন ভালো রেজাল্ট করার ক্ষেত্রে মানে মোটা দাগে কয়েকটা বিষয় আমি আমাদের এক্সপিরিয়েন্সটা বলি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়েছিলাম যে জিনিসগুলো দেখে আসছি, আনফর্চুনেটলি আমাদের শিক্ষকরা দেখা গেল সেই 80-র দশকে 90-এর দশকে একবার একটা নোট করেছেন এবং 30 বছর 40 বছর ধরে সেই একই নোট তারা পড়াই যাচ্ছেন। তো মোটা দাগে এরকমই। বর্তমানে খুব বেশি ইমপ্রুভ হয়েছে কিনা আমি জানি না। তো যদি কেস এটাই হয়, তা আমাদের সময় এই রেজাল্ট করাটা খুব সহজ ছিল। সেটা হচ্ছে জাস্ট সিনসিয়ারিটির সাথে যদি আমি আমার ক্লাস নোটটা অর্থাৎ টিচার যা পড়ায় সেটা যদি আমি মানে নোট ডাউন করে নেই এবং তার উপরে প্রস্তুতি নেই, যেহেতু এই স্যারই কোশ্চেন করে সুতরাং 80-90%ই কমন পড়ে যায়। এটা একটা ওয়ে যে ক্লাস নোটটা ভালো করে নেওয়া। দ্বিতীয় যেটা ওয়ে সেটা হচ্ছে আপনার বিগত সনের যেই প্রশ্নগুলো আছে আমাদের বিভিন্ন সেমিস্টার মিড টার্ম পরীক্ষায়, সেখান থেকেও একটা ভালো আইডিয়া পাওয়া যায়। থার্ড যেটা ইস্যু সেটা হচ্ছে এই জায়গাটাতে একটু সিনিয়রদের হেল্প লাগে, কারণ আমাদের কিছু টিচার আছেন যারা ইলাবোরেট লেখা পছন্দ করেন, কেউ আছে টু দি পয়েন্টে লেখা পছন্দ করেন। তো সেই জায়গায় যদি সিনিয়রদের সাথে একটু কমিউনিকেশন করা যায় তাহলে সিনিয়ররা বলে দিতে পারবেন যে এই স্যার এই জিনিসগুলো ভালো মানে পছন্দ করেন। তাহলে মোটা দাগে এই 3টা বিষয়, ক্লাস নোট, সেই অনুযায়ী রেগুলার প্রস্তুতি নেওয়া,
দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের বিগত প্রশ্নগুলো, আর একটা হচ্ছে সিনিয়র ভাইদের একটু হেল্প নেওয়া। এই তিনটা নিলে মোটামুটি রেজাল্ট 3.5 নিশ্চিতভাবেই পার করা সম্ভব, এটা মোটেই কঠিন কোনো কাজ না। এরপরে যেই বিষয়টা আমি একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে ফিউচার ক্যারিয়ারের ক্ষেত্রে, ফিউচার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক সময় আমরা দোদুল্যমান হয়ে যাই যে আসলে ভালো ক্যারিয়ার বলতে কি বুঝি, বিসিএস জব হইলেই ভালো ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয় শিক্ষক হইলেই ভালো ক্যারিয়ার, কোনটা? এটা মানে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে কেউ যদি ভালো একজন উদ্যোক্তা হইতে পারে, ভালো একজন সফল ব্যবসায়ী হইতে পারে, তার ক্যারিয়ার সব থেকে ভালো। কারণ একজন সফল ব্যবসায়ী হইলে তাইলে দেখা যায় যে এই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে বুয়েট থেকে পাশ করে এসে ইঞ্জিনিয়ারও জব করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও জব করে, তার প্রতিষ্ঠিত মানে হাসপাতালে মেডিকেল থেকে পাশ করে ডাক্তার এখানে জব করে, এমনকি বিসিএস ক্যাডারের সর্বোচ্চ পর্যায়ে সচিব স্যার তিনিও রিটায়ার্ড করে এসে এখানে জয়েন করেন, এবং হচ্ছে মানে আর্মির বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল তারা এসেও এখানে জয়েন করেন। তো সুতরাং কেউ যদি মনে করেন যে তিনি খুবই কমফোর্টেবল ভালো ক্যারিয়ার চান, তাহলে তার উদ্যোক্তা হওয়া ভালো এবং ভালো ব্যবসায়ী হওয়া ভালো, তাইলে তিনি সবাইকেই অ্যাকোমোডেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই এই জায়গায়। এর বাইরে যে বিষয়টা একটু বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আমাদের প্রাইমারি টার্গেটটা জব সেন্ট্রিক, সেই জায়গা থেকে শুরু থেকেই আমাদের প্রেজেন্টেশন স্কিল, যেটা অলরেডি আমাদের প্রেজেন্টেশনে বলেছে ডিবেট প্লাস আদার্স, এইটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আমার ভালো রেজাল্ট আমাকে হচ্ছে ইন্টারভিউ কল করা পর্যন্ত হেল্প করবে, কিন্তু আমার প্রেজেন্টেশন যদি ভালো না হয় তাইলে ওই ইন্টারভিউ কল করা পর্যন্তই ওখান থেকে ব্যাক করতে হবে। তো এই জন্য আমার ভালো রেজাল্ট লাগবে ইন্টারভিউ কল পাওয়া পর্যন্ত, মানে ইন্টারভিউর কল পাওয়ার জন্য, আর জবটা পাইতে হলে আমাকে ভালো প্রেজেন্টেশন এবং স্কিলের যোগ্যতা দেখাইতে হবে। তো এই জায়গাটাতে আমি একটু রিকোয়েস্ট করব আমাদের প্রিয় ভাই বোনদেরকে, আপনারা যদি আপনাদের ডিপার্টমেন্টের যে সমস্ত সিনিয়র অ্যালামনাই আছে, হলের সিনিয়র অ্যালামনাই আছে দেশে বিদেশে, তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, তাহলে একটা ওভারভিউ পাওয়া যাবে মোটামুটি যে, এবং জব পাওয়ার ক্ষেত্রে এই রেফারেন্সগুলো অনেক বেশি কাজে লাগবে। এর বাইরে যেহেতু এখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ডিজিটাল স্কিল বর্তমানে যেই বিষয়গুলো আছে সেইগুলোর ব্যাপারে একটু সিরিয়াস হওয়া। যেমন বেসিক কম্পিউটারের বিষয় তো আছেই, এর বাইরে হচ্ছে ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে আমাদের বেসিক প্রোগ্রামিং যেমন পাইথন, তারপরে এসপিএসএস, আর এই বেসিক প্রোগ্রামিংগুলো এআই টুলসের মধ্যে চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে জেমিনি, এই জায়গাগুলোতে একটু এই জায়গাগুলোতে আমাদের একটু মানে স্কিলটা ভালো থাকলে বাকি সমস্যাগুলো অনেকাংশেই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই জায়গাতে বেশ কিছু ক্ষেত্রে আমাদের ইন্টারনেট থেকে যে সমস্ত রিসোর্স আছে, বিশেষ করে কোর্সেরা, এই জাতীয় যে রিসোর্সগুলো আছে, এই রিসোর্সগুলো আমরা একটু অ্যাভেইল করতে পারি। এর বাহিরে আমরা যদি স্কলারশিপের জন্য ট্রাই করতে চাই, তাহলে বেশ কিছু স্কলারশিপের ব্যাপারে একটু খোঁজখবর নেওয়া যায়। যেমন জার্মানি থেকে একটা দাদ স্কলারশিপ দেয়, তারপরে ইউরোপ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ দেয়, তারপরে আমাদের ইউএসএ ফুলব্রাইট স্কলারশিপ আছে, ইউকেতে শেভেনিং স্কলারশিপ আছে, তারপরে হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ আছে। তো এই সমস্ত স্কলারশিপগুলোর বিষয়েও খোঁজখবর নেওয়া যেতে পারে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি কেরিয়ার রিলেটেড বক্তব্য। আর ফাইনাল যেই বিষয়টা, আমাদের দিন শেষে আমরা দুনিয়ার এই জীবনের পরে আমাদের যেহেতু আরও একটা জীবন আছে, সেই জীবনের প্রস্তুতিটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমনিভাবে আমরা ক্লাস 5, 8-এ বৃত্তি পেয়ে এসএসসি ইন্টারে A+ পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলে আগেরগুলো ব্যর্থ হয়ে যায়, একইভাবে এই জায়গায় ভালো রেজাল্ট করার পরে, ভালো কেরিয়ার করার পরে আমাদের মৃত্যুর পরের জীবনটা যদি হচ্ছে সফল না হয়, তাহলে আমার পুরো লাইফটাই ব্যর্থতায় পর্যবেসিত হবে। তো সেই সফলতা অর্জন করার জন্য আমি এর আগেও একটা এরকম সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলাম, আমি একটু রিপিট করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে আমাদের জন্য যেভাবে গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন, খুব বেশি না, অল্প কয়েকটা আয়াত যদি আমরা মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে এটাই আমাকে গাইড করবে। তার মধ্যে একটা হচ্ছে সূরা ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের উপরে কতগুলো ফেরেশতা সংরক্ষণকারী হিসেবে নিযুক্ত করেছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো না কেন সব কিছু তারা লিখে রাখে। দ্যাট মিনস আমাদের প্রত্যেকের উপরে দুজন করে ফেরেশতা আছেন যারা আমাদের প্রতিটা অ্যাক্টিভিটি লিখে রাখেন। এইটা যদি আমার মাথায় থাকে, আমার পক্ষে
পাবলিকলি থাকি অথবা একাকী থাকি, কোনো ধরনের অন্যায় করা সম্ভব না। এবং এই ঘটনাটা বাস্তবায়ন দেখা যাবে যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আমলনামাটা দিবেন। সেই আমলনামাটা দেখে মানুষ কি বলবে এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। মানুষ এই আমলনামাটা দেখে বলবে যে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আল্লাহ তুমি আমাকে এটা কি একটা কিতাব দিলা যার মধ্যে ছোট কিংবা বড় কোনো কিছু বাদ করে নেই। থার্ড অন যেই বিষয়টা আমি মনে রাখতে পারি সেটা হচ্ছে যে আমরা মানুষ নিজেরে অনেক চালাক মনে করি, যার ফলে কিয়ামতের দিন যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই আমি তার সাথে আর্গুমেন্ট করব আমরা যে আল্লাহ আপনি তো বলছেন যে আপনি সব থেকে বড় ন্যায় বিচারক, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে হ্যাঁ আমি অবশ্যই সব থেকে বড় ন্যায় বিচারক। তখন মানুষ বলবে যে আপনি যদি সব থেকে বড় ন্যায় বিচারক হয়ে থাকেন তাহলে আজকে আমার ব্যাপারে অন্য কোনো ব্যক্তি কিংবা ফেরেশতা বা কারো কোনো সাক্ষ্য আমি অ্যাকসেপ্ট করব না, আমার ব্যাপারে শুধু আমিই সাক্ষ্য দিব এবং সেটি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওকে ডান। তখন তিনি যখন নিজের সাফাইটা গাইতে শুরু করবেন তখন যেই ঘটনাটা ঘটবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে পরিষ্কারভাবে বলছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখকে সিল করে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তার হাত কথা বলা শুরু করবে, ওয়া তাশহাদু আরজুলুহুম তার পা সাক্ষ্য দেওয়া শুরু করবে, তখন তার আর বক্তব্যের সুযোগ থাকবে না। একইভাবে সূরা ফুসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেইম বিষয়টা বলছেন যে হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, অর্থাৎ সাক্ষ্য দেওয়া শুরু করবে আমাদের চোখ, আমাদের কান এবং আমাদের ত্বক সমূহ। তো যদি আমাদের হাত পা, আমাদের চোখ কান, আমাদের ত্বক সাক্ষ্য দেওয়া শুরু করে তাহলে সেই জায়গা থেকে কোনো কিছু গোপন করা সম্ভব না। জাস্ট এই কয়েকটা বিষয় যদি আমাদের মাথায় থাকে আমি বিশ্বাস করি আমার এই ক্যাম্পাস লাইফ শুধু নয় আমার পুরো জীবনটাই হেদায়েতের পথে, সুন্দরের পথে, ভালোর পথে পরিচালনা করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সেই সফলতা দান করুন এবং সম্মানিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।